তারেক রহমান খালি ধরা গেতেছেন। তারেক রহমান যদি নিজে নিজে বুঝে কথা বলে তাহলে নিজের বেকুবিতে ধরা গেতেছেন, আর যদি উনি কারো বুদ্ধিশূন্য কথা বলেন তাহলে উনারা গাড্ডায় ফেলতেছে তার আশেপাশের লোকেরা। আগের বার খালেদা জিয়ার শাসন আমলে যা হয়েছিল আশেপাশের লোকেরা গাড্ডায় ফেলছিল, এবার তাই হইতেছে। নিতান্তই স্বল্প বুদ্ধির বেকুবেরা উনারা ধূর পটাইতেছে। যাই হোক, আলাপে আসি। আগে একটা ভিডিও দেখে আলাপ আসি, ওই ভিডিও নিয়েই আলাপ। আসেন দেখেন। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিএনপি কোনো প্ল্যান আছে কিনা এই বিষয়ে আমি জানতে চাচ্ছি। ঢাকায় কম বেশি প্রতিদিন 7,000 টন আবর্জনা জমা হয়, 7,000 টন। এর মধ্যে আমরা বিদেশি কিছু কোম্পানির সাথে কথা বলেছি, প্রাইমারি আলোচনা করেছি আমরা। তারা মোটামুটি ভাবে এক্সপার্ট, সেটা হচ্ছে যে ময়লা থেকে তারা বিদ্যুৎ তৈরি করে। আমরা তাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করছি, তাদের সাথে কথা বলছি আমরা প্রাইমারি লেভেলে, আমরা আমাদের লেভেলে কথা বলেছি তাদের সাথে যে তোমরা ময়লা থেকে বিদ্যুৎটা কিভাবে করবে এবং তোমরা ময়লাটা নিজেটা কালেকশন করবে কিনা, অথবা কিভাবে কালেকশন করে নিয়ে এসে ময়লাটা। অর্থাৎ এই জন্য বললাম যে এখন যে ভাবে বিদ্যুৎটা উৎপাদিত হচ্ছে, আপনাকে আইদার ন্যাচারাল রিসোর্স গ্যাস ব্যবহার করতে হচ্ছে, গ্যাসটা এখানে আপনার ব্যবহার হয়ে যাচ্ছে, অথবা আপনাকে কোল ইম্পোর্ট করতে হচ্ছে, অথবা ফার্নেস অয়েল ইম্পোর্ট করতে হচ্ছে। তো যেই দুটো আপনাকে ইম্পোর্ট করতে হচ্ছে, গ্যাস হয়তো আমাদের নিজেদের এখনো আছে গ্যাস, সেটা আমরা ব্যবহার করছি, কিন্তু কোল বা ফার্নেস অয়েল এটা তো ডলার দিয়ে ইম্পোর্ট করছে। কিন্তু আমরা যদি ময়লা থেকে আমাদের যে আবর্জনা সারা দেশে, এটাকে যদি একটা সিস্টেমের পরিকল্পনার মধ্যে নিয়ে আসি এবং এটার থেকে যদি আমরা বিদ্যুৎটা উৎপাদন করতে পারি, তাহলে এটার বিদ্যুৎ উৎপাদনের র মেটেরিয়ালটা কি হচ্ছে? ময়লা, আবর্জনা। এবং এই আবর্জনাটা যেই কোম্পানিগুলা কিনে নিবে তারা তো টাকা দিয়ে কিনছে, ডলার দিয়ে কিনছে না। সো দ্যাট আমরা ওইখানে কিছু হলেও আমাদের ডলার আমরা সেভ করতে, বৈদেশিক মুদ্রা আমরা সেভ করতে পারি। আমরা এইভাবে বিষয়টি পরিকল্পনা করছি। দেখেছেন, একজন তরুণ প্রশ্ন করিচ্ছে বর্জ্য ব্যবস্থাপনায় বিএনপির পরিকল্পনা কি? আচ্ছা আচ্ছা, বলেন তো, এটা একটা তরুণের জন্য স্বাভাবিক প্রশ্ন। আর যেই মানুষটা দেশের প্রাইম মিনিস্টার হওয়ার রেসে আছে তারে করার মতো প্রশ্ন এটা। একজন তরুণ জিজ্ঞেস করবে তার জীবনের সংকট, সম্ভাবনা, স্বপ্ন নিয়ে। তরুণদের নেতৃত্ব নিয়ে আসার কি পরিকল্পনা আছে, ওদের চাকরি ক্যারিয়ার কি হবে, বিদেশে এক্সচেঞ্জ প্রোগ্রামে যাইতে পারবে কিনা লেখাপড়ার জন্য, স্কলারশিপ পাবে কিনা, তরুণ উদ্যোক্তাদের নিয়ে কি পরিকল্পনা, আমাদের ট্রেনিং দিবেন কিনা। আর ওই বয়সে তো সে প্রেম করবে, গান গাইবে, ঘুরবে, বেড়াবে, সাঁতরায় পদ্মা পার হবে, সারা রাত আড্ডা দেবে, বৃষ্টির মধ্যে প্রেমিকার হাত ধরে ঘুরবে, ব্যাঞ্জো জাম্পিং করবে, দুনিয়া উল্টে দেওয়ার স্বপ্ন দেখবে। তা না বর্জ্য ব্যবস্থাপনা, ওর মাথাত বর্জ্য ঢুকিছে। হ্যাঁ, এটা শিখে দিছে বিএনপির কেউ, আমি শিওর। আর তারেক রহমানকে বলছে যে এটার উত্তর দিবেন, মানে দেখাবি তারেক রহমান কত জানে। দেখিছো ঢাকাত নিত্যদিন কত হাজার টন বর্জ্য উৎপাদিত হয়, সেটাও লিডারের মাথাত আছে। এটা একটা বানানো স্টেজ প্রশ্ন আর উত্তর। আপনারা আবার এইবার এখন শোনেন, শুনলে বুঝবেন যে এইটা বানানো একটা স্টেজড একটা প্রশ্ন এবং উত্তর। শোনেন। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিএনপি কোনো প্ল্যান আছে কিনা এই বিষয়ে আমি জানতে চাচ্ছি। ঢাকায় কম বেশি প্রতিদিন 7,000 টন আবর্জনা জমা হয়, 7,000 টন। এর মধ্যে আমরা বিদেশি কিছু কোম্পানির সাথে কথা বলেছি, প্রাইমারি আলোচনা করেছি আমরা। তারা মোটামুটি ভাবে এক্সপার্ট, সেটা হচ্ছে যে ময়লা থেকে তারা বিদ্যুৎ তৈরি করে। আমরা তাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করছি, তাদের সাথে কথা বলছি আমরা প্রাইমারি লেভেলে, আমরা আমাদের লেভেলে কথা বলেছি তাদের সাথে যে তোমরা ময়লা থেকে বিদ্যুৎটা কিভাবে করবে এবং তোমরা ময়লাটা নিজেটা কালেকশন করবে কিনা, অথবা কিভাবে কালেকশন করে নিয়ে এসে ময়লাটা। অর্থাৎ এই জন্য বললাম যে এখন যে ভাবে বিদ্যুৎটা উৎপাদিত হচ্ছে, আপনাকে আইদার ন্যাচারাল রিসোর্স গ্যাস ব্যবহার করতে হচ্ছে, গ্যাসটা এখানে আপনার ব্যবহার হয়ে যাচ্ছে, অথবা আপনাকে কোল ইম্পোর্ট করতে হচ্ছে, অথবা ফার্নেস অয়েল ইম্পোর্ট করতে হচ্ছে। তো যেই দুটো আপনাকে ইম্পোর্ট করতে হচ্ছে, গ্যাস হয়তো আমাদের নিজেদের এখনো আছে গ্যাস, সেটা আমরা ব্যবহার করছি, কিন্তু কোল বা ফার্নেস অয়েল এটা তো ডলার দিয়ে ইম্পোর্ট করছে। কিন্তু আমরা যদি ময়লা থেকে আমাদের যে আবর্জনা সারা দেশে, এটাকে যদি একটা সিস্টেমের পরিকল্পনার মধ্যে নিয়ে আসি এবং এটার থেকে যদি আমরা বিদ্যুৎটা উৎপাদন করতে পারি, তাহলে এটার বিদ্যুৎ উৎপাদনের র মেটেরিয়ালটা কি হচ্ছে? ময়লা, আবর্জনা। এবং এই আবর্জনাটা যেই কোম্পানিগুলা কিনে নিবে তারা তো টাকা দিয়ে কিনছে, ডলার দিয়ে কিনছে না। সো দ্যাট আমরা ওইখানে কিছু হলেও আমাদের ডলার আমরা সেভ করতে, বৈদেশিক মুদ্রা আমরা সেভ করতে পারি। আমরা এইভাবে বিষয়টি পরিকল্পনা করছি। বুঝতে পারছেন তো? এখানে তিনটা গুরুতর সমস্যা আছে তারেক রহমানের। হ্যাঁ, তারেক রহমানের। আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীরা কবে, দাদা আপনি তো তারেক রহমানের সবকিছুই ধরিচ্ছেন, না ধরে উপায় কি? আওয়ামী লীগকে ফেরাবে, ইন্ডিয়ার সাথে সিস্টেম হয়ে গেছে বিএনপির, আমরা তো বসে থাকতে পারি না। যাই হোক, আসেন একে একে দেখি কি কি ঝামেলা করেছে তারেক রহমান নিজেই। প্রথম ঝামেলা, তারেক রহমানের স্টেটসম্যান বা রাষ্ট্রনায়ক হচ্ছে তো দক্ষতা দেখাতে পারতেছেন না, এখানেও পারেন নাই। উনি মাইক্রো ম্যানেজমেন্ট করতেছেন,
মানে বর্জ্য ব্যবস্থাপনা কি হবে সেটা নিয়ে ইনভলভ হইতেছেন। এটা তো রাষ্ট্রনায়কের ইনভলভ হওয়ার জায়গা না, এটা রাষ্ট্রনায়কের কাজই না। ডেটা রাষ্ট্রনায়ক মাথায় রাখে না, তথ্য রাষ্ট্রনায়ক মাথায় রাখে না। ঢাকায় প্রত্যেকদিন কত বর্জ্য উৎপাদন হয় সে ডেটা তো অবশ্যই একজন রাষ্ট্রনায়ক রাখবে না। 2 নম্বর হচ্ছে এই কাজটাও যে করতেছে, এই কাজটা যদি দক্ষতার সাথে করতেন উনি, তাহলে কথা ছিল যে না উনি বুঝেন ব্যাপারটা, বুঝে কথা বলছেন, পরিকল্পনাটা সলিড আছে, তা তো না। উনি বুঝেছেন আদা, ভুল বুঝতেছেন পুরাটা। আর এই কাজটা উনি করতেই পারবেন না, একেবারেই পারবেন না। বুঝায় বলি আসেন, উনি যে একেবারেই বুঝেননি ব্যাপারটা, এটা আসেন আমরা বুঝে দেখি। বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে যে পশ্চিমা দুনিয়া, বর্জ্যকে কাঁচামাল ধরে নিয়ে না, মানে এটা বর্জ্য ব্যবস্থাপনার একটা পার্ট। বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা, বিদ্যুৎ উৎপাদন সেকেন্ডারি, বর্জ্য ব্যবস্থাপনা প্রাইমারি। ভাত রাখতে গেলে যেমন মার হয়, তেমন একটা বিশেষ পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা করতে গেলে বিদ্যুৎ উৎপাদন করা হয়। হাঁটতে গেলে যেমন পেশাব বের হয়, ওই ঠিক ওই রকম। আপনি হাঁটতে গেছেন, পেশাব করতে যান নাই তো, কিন্তু পেশাব হয়। এইরকম বিদ্যুৎ হয়। এটা আপনার আলাদা করে পরে পেশাব করতে হয় না, আপনার উদ্দেশ্য হাগা, পেশাব করা না। ঠিক তেমন বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য হইতেছে বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ উৎপাদন না। বিদ্যুৎ তৈরি করে না, বিদ্যুৎ তৈরি হয়ে যায়। তারেক রহমান বলতেছেন কয়লা, ফার্নেস অয়েল যেমন বিদ্যুৎ বানানোর কাঁচামাল, তেমন কাঁচামাল বর্জ্য না, একেবারেই না। বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে গেলে যে কারখানা লাগবে তার খরচা অনেক বেশি। কত বেশি আমরা দেখব। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের খরচাও কয়লার 2 গুণ, গ্যাসের প্রায় 3 গুণ, সৌর বিদ্যুতের 4 গুণ। 1 মেগাওয়াটের কারখানায় যদি বর্জ্য থেকে বিদ্যুৎ করতে হয় তাহলে $10 মিলিয়ন লাগে। তার মানে সবচেয়ে ছোট 10 মেগাওয়াটের যদি একটা প্ল্যান্ট করতে চায় তাহলে $100 মিলিয়ন লাগবে। কয়লায় যদি খুব আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি, এটা মানে সবচেয়ে ভালো একদম, আমরা যদি একটা কারখানা বানাই তাতে এর খরচা 1/3। বর্জ্য থেকে বিদ্যুতের যে কারখানা তার 1/3, 3 ভাগের 1 ভাগ। মানে এই যে বর্জ্য থেকে বিদ্যুৎ বানানো, এটা যে ধান্দা, আশেপাশের লোক ধান্দা করিছে, বুঝেছেন তো কি লেভেলের ধান্দা হবে, বুঝেছেন? সব সিস্টেম করে ফেলিছে, এটা থেকে ওনার লোকজন ধান্দা করবে। আর একটা সমস্যা টেকনিক্যাল, এটা বুঝে দেখি, কিন্তু এটা বুঝেছেন তো যে বর্জ্য দিয়া বিদ্যুৎ উৎপাদন করাটা এটা বর্জ্য ব্যবস্থাপনার একটা পার্ট। বিদ্যুৎ উৎপাদন করাটা প্রাইমারি কাজ না, বিদ্যুৎ সেকেন্ডারি কাজ, বর্জ্য ব্যবস্থাপনা প্রাইমারি কাজ। এবার টেকনিক্যাল সমস্যাটা একটু বুঝে দেখি। সব বর্জ্য থেকে বিদ্যুৎ হয় না। মানে বর্জ্য মানে কি কি, আমরা বর্জ্যের তালিকা একটু পরে দেখবো, আগে জেনে নেওয়া দরকার। বর্জ্য থেকে 2 রকম কারখানা করা যায় বিদ্যুৎ উৎপাদনে। 2 ধরনের বর্জ্য থেকে, যেগুলো পোড়ানো যায়, যেমন কাগজ, কার্ডবোর্ড ইত্যাদি। এগুলো পুরায় বাষ্প বানানো হয়, ওইটা দিয়ে টারবাইন ঘোরে বিদ্যুৎ তৈরি হয়। আরেকটা হইতেছে জৈব বর্জ্য, যেমন যে খাবার রান্নাঘর থেকে যেগুলো আসে, এগুলো দিয়ে বায়োগ্যাস তৈরি করা হয়, আরেক ধরনের প্ল্যান্ট লাগে। তার মানে 2 ধরনের বিদ্যুৎ তৈরি করা যাবে 2 ধরনের কারখানা থেকে। যেমন ধরেন গৃহস্থালী বর্জ্য, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে উৎপন্ন বর্জ্য, হাগামোতা ইত্যাদি ইত্যাদি। খাবারের উচ্ছিষ্ট, ভাত, ডাল, সবজি, মাছ, ফল ইত্যাদি। রান্নাঘরের বর্জ্য, এই যে সবজি তরকারি কাটছে এগুলো। কাগজ, কার্ডবোর্ড, প্লাস্টিক, পলিথিন, বোতল, কাপড়, পুরানো জামা, কাঁচ, বোতল, গ্লাস, তারপর ক্যান, টিন, ছাই, ধুলা, এগুলা বর্জ্য, গৃহস্থালী বর্জ্য। এগুলো জৈব অংশ দিয়া বায়োগ্যাস করা যায়। জৈব বর্জ্য যেগুলো, মানে যেগুলো পচনশীল, খাবারের উচ্ছিষ্ট, খাবারের বর্জ্য, সবজি, ফল, তারপরে মল মূত্র, কৃষির উচ্ছিষ্ট, খড়, গাছের পাতা ইত্যাদি ইত্যাদি। এইটা বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে উপযোগী, এটা দিয়ে বায়োগ্যাস তৈরি করা হয়, তারপরে ওইটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন। তারপরে ধরেন কাগজ, প্লাস্টিক বর্জ্য, পেট বোতল, কার্ডবোর্ড, প্যাকেট, এই সমস্ত একটা প্রসেসের মধ্যে দিয়ে দহনযোগ্য করে নেওয়া হয়, তারপরে এগুলো পোড়াইতে হয়, পোড়ায় বাষ্প তৈরি করা হয়, ওইটা দিয়ে টারবাইন ঘোরে বিদ্যুৎ তৈরি হয়। কাগজজাত বর্জ্য ধরেন খবরের কাগজ, কার্টুন, প্যাকেজিং বাক্স ইত্যাদি ইত্যাদি। এগুলোকে ফার্নেসের মধ্যে দিলেই কালে হবে না, এগুলোকে দহনযোগ্য করে নিতে হবে, শুকায় নিতে হয়, এটার মধ্যে যেন পানি টানি না থাকে, বুঝেছাও? আবার অনেক বর্জ্য আছে কিন্তু যেগুলো কোনোভাবে এটা দিয়ে কোনো কিছু করা যাবে না। যেমন ধরেন কনস্ট্রাকশনের যে বর্জ্য, ইট, বালু, সিমেন্ট, কংক্রিট, টাইলস, এই সমস্ত ভাঙা চোরা, এগুলো দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায় না। শিল্পের বর্জ্য আছে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, কারখানা থেকে উৎপন্ন রাসায়নিক বর্জ্য, যেগুলো নদীর ফেলে আর কি, দেখেছেন না, তেল, গ্রিজ, ধাতব স্ক্র্যাপ, এই সমস্ত, এগুলো বর্জ্য দিয়ে তো বিদ্যুৎ উৎপাদন করা যাবে না। তারপরে ধরেন একটা ইম্পর্টেন্ট বর্জ্য আছে যেটা পচনশীল, কিন্তু এটা আপনি কিছুই করতে পারবেন না, এটা হচ্ছে চিকিৎসা বর্জ্য, ক্লিনিক্যাল ওয়েস্ট। এটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ।
ব্যবহৃত সিরিঞ্জ আছে, রক্তমাখা ব্যান্ডেজ, প্যাথোলজির বর্জ্য, রক্ত মলমূত্র কপ, ডায়াগনস্টিক সেন্টার থেকে যে সমস্ত জিনিস বাড়ায়, এক্সে ফিল্ম, এগুলোর প্যাকেট ইত্যাদি, মেয়াদ উত্তীর্ণ ওষুধ, এগুলো তো কিছুই করা যাবে না, এগুলো একদম পুড়ায় ফেলতে হয় আলাদা করে। ইলেকট্রনিক বর্জ্য আছে, যেমন ধরেন আপনার মোবাইল ফোন নষ্ট হয়ে গেছে, কম্পিউটার, টিভি, ব্যাটারি, এগুলো বর্জ্য দিয়ে তো বিদ্যুৎ উৎপাদন করা যায় না। তো আমাদের গৃহস্থালী বর্জ্য দিয়েও যদি আমরা বিদ্যুৎ উৎপাদন করতে যাই, তাহলে তো আমাদের আলাদা করতে হবে। তারপরে যাবে কাঁচামাল হিসাবে, মানে জৈব বর্জ্যগুলো একদিকে যাবে, কাগজ গুলো আরেক দিকে যাবে, কাঁচ আরেক দিকে যাবে, আমরা তো সবগুলো একসাথে করে ফেলি, তাই না? তো সেগ্রিগেশন হয় কোথায়? উৎসে, যেখানে তৈরি হয়, মানে ঘরের মধ্যে, বাসার মধ্যে। আমাদের বাসা তো ইউরোপে আপনি চাইলে এই সবকিছু একটার মধ্যে ভরে নিয়ে ডাস্টবিনে ফেলে দিতে পারবেন না, আলাদা 3 ধরনের ডাস্টবিন আছে। আপনার এখানে 3 ধরনের বর্জ্য 3 ধরনের ডাস্টবিনে আপনি ঘরের মধ্যেই ফেলবেন, আলাদা করবেন, তারপরে যে 3 ধরনের ডাস্টবিনে ফেলবেন। এইটা হচ্ছে সেগ্রিগেশন। এইটা করতে পারলে তখন ওইখান থেকে নিয়ে যে আপনি বায়োগ্যাস বানান, আপনি পুরান, যাই করেন সেটা করেন। এই শিক্ষাটা কমিউনিটিতে থাকতে হবে, এই শিক্ষাটা কমিউনিটিতে শেখাইতে হবে, সময় লাগে। এই সিস্টেম ইমপ্লিমেন্ট করতে কত টাইম লাগবে ভাবেন তো। এখন আপনি বর্জ্য আলাদা করবেন উৎসে। যাই হোক, ফাইনালি বড় সমস্যা যেটা করিছে সেটা আসি, এটার সাথে সার্বভৌমত্বের প্রশ্ন যুক্ত। আমি কালে ওনার বক্তব্য বারবার শুনেছি, উনি বলছেন আমরা বিদেশি কিছু কোম্পানির সাথে কথা বলছি, প্রাইমারি লেভেলে আলাপ করছি, তাদের দিয়ে কাজ করানোর চেষ্টা করছি, আমরা এইভাবে বিষয়টা পরিকল্পনা করছি। আর একবার শোনেন, ঢাকায় কম বেশি প্রতিদিন 7,000 টন আবর্জনা জমা হয়, 7,000 টন। এর মধ্যে আমরা বিদেশি কিছু কোম্পানির সাথে কথা বলেছি, প্রাইমারি আলোচনা করেছি আমরা। তারা মোটামুটি ভাবে এক্সপার্ট, সেটা হচ্ছে যে ময়লা থেকে তারা বিদ্যুৎ তৈরি করে। আমরা তাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করছি, তাদের সাথে কথা বলছি আমরা প্রাইমারি লেভেলে, আমরা আমাদের লেভেলে কথা বলেছি তাদের সাথে, যে তোমরা ময়লা থেকে বিদ্যুৎটা কিভাবে করবে এবং তোমরা ময়লাটা নিজেটা কালেকশন করবে কিনা, অথবা কিভাবে কালেকশন করে নিয়ে এসে ময়লাটা। আমি কিন্তু কোনো একটা শব্দ নতুন করে যোগ করি নাই, কোনো শব্দ বাদও দেই নাই, কারণ এখানে শব্দই সাক্ষ্য। প্রশ্নটা খুবই সাধারণ। তারেক রহমান, আপনার এই জিজ্ঞেস করতেছে, আপনি কি নির্বাচিত? আপনি কি সোভারেন স্টেট? আপনি কি সার্বভৌম রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেন? আপনি শপথ নিছেন? আপনাকে কি সংবিধানে অধিকার দিচ্ছে রাষ্ট্রের হয়ে বিদেশি প্রতিষ্ঠানের সাথে রাষ্ট্রীয় প্রকল্প নিয়ে কথা বলার ক্ষমতা দিচ্ছে? এর উত্তর না। তাহলে প্রশ্ন, কোন পরিচয়ে আপনি আলাপটা করলেন, আর কোন বৈধতায় সেটা জনসভায় ঘোষণা করলেন? এটা কোনো ব্যবসায়িক আলাপ না। বিদেশি প্রতিষ্ঠানের সাথে রাষ্ট্রীয় প্রকল্প নিয়ে কথা বলা মানে ডিপ্লোমেসি, কূটনীতি। ডিপ্লোমেসি কার কাজ? রাষ্ট্রের। ডিপ্লোমেসি করে নির্বাচিত সরকার সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত হইয়া। আপনি ক্ষমতা প্রার্থী, ক্ষমতার অ্যাসপিরেন্ট, এরা এই ডিপ্লোমেসি করে না। কারণ বিদেশি প্রতিষ্ঠান তো এই কথাবার্তা শুনবে কিভাবে? শুনে মনে করবে যে এই ব্যক্তি রাষ্ট্রের হয়ে কথা বলতেছে। এটা বিপদ। এখানে আর দল নাই, ব্যক্তি নাই, এখানে শুরু হয় ইমপারসোনেশন, মানে রাষ্ট্র সেজে অভিনয় করা। আপনি রাষ্ট্র সেজে অভিনয় করছেন বিদেশি প্রতিষ্ঠানের সাথে। আপনি যদি বলতেন আমি ভাবতেছি বা আমি করতে চাই, এটা আমার ভীষণ, তা কিন্তু বলেন না। উনি বলছেন কথা বলছি, আলোচনা করছি, পরিকল্পনা করছি। উনি আলোচনা করে ফেলছেন অলরেডি, তাদের দিয়ে করানোর চেষ্টা করছি, এই কথা বলছে। এই ভাষা ভবিষ্যতের না, এই ভাষা এমন যে মনে হইতেছে উনি রাষ্ট্রের হয়ে কাজ করতেছেন, চলমান রাষ্ট্রের কার্যকলাপের ভাষা। মানে উনি ডিফেক্টো প্রাইম মিনিস্টার হয়ে গেছেন, বাস্তবে কার্যকর রাষ্ট্রীয় আচরণ করতেছেন উনি। কিন্তু ওনার আইনগত ক্ষমতাই নাই, আইনে ওনার হাতে ক্ষমতা আসেনি, কিন্তু আচরণে ওনার ক্ষমতা চালু হয়ে গেছে। এই ফাঁকটার নাম শ্যাডো স্টেট ক্রাফট, ছায়া রাষ্ট্র চর্চা, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়। আইনগত ক্ষমতা ছাড়া ক্ষমতার বাস্তব প্রয়োগ, আপনি এটাই করতেছেন। আর এইটার রাস্তা খুলে দিয়েছে প্রফেসর ইউনূস। এই আর্মি টার্মি এইরকম প্রোটেকশন দিয়ে, রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে ওনারা এই কাজটা করে দিছে। এই প্রশ্ন তো শুধু আইনগত না, এটা গণতান্ত্রিক। এই কথাবার্তা কারা জানলো? কিছু বিদেশি কোম্পানি যাদেরকে পছন্দ করে বা যাদের সাথে তার লোকদের, বিএনপির লোকদের ঘুটু আছে, তারা জানলো ভবিষ্যতে কোথায় ধান্দা করা যাবে। কিন্তু সংসদ জানলো না, নাগরিক জানলো না, ব্যুরোক্রেসি জানলো না, রাষ্ট্রের ইনস্টিটিউট জানলো না। এটা তো পরিকল্পনা মন্ত্রণালয় ছাড় দিবে না, দিবে না তো। পরিবেশ মন্ত্রণালয় ছাড় দিবে না তো। এগুলো সব ছাড় লাগবে। অর্থ মন্ত্রণালয় ছাড় দিবে না। কারণ আপনি বেশি খরচা কইরা বিদ্যুৎ বানাইতেছেন, এটা তো এফিসিয়েন্ট না। অর্থ মন্ত্রণালয় কেন ছাড় দেবে? টাকা দেবে কেন? বাংলাদেশের নাগরিক তার ট্যাক্সের পয়সা কেন দেবে? আমাকে বুঝান। 3 গুণ বেশি দাম দিয়ে বিদ্যুৎ বানানোর জন্য বাংলাদেশের মানুষ তার ট্যাক্সের পয়সা কেন দেবে? আপনার দলের লোককে ধান্দা করার জন্য? সংসদীয় কমিটি থাকবে না, ওখানে বিরোধী দলের লোক থাকবে না, ওটা ক্যাক করে ধরবে। আর আপনি বিদেশি প্রতিষ্ঠানের সাথে আলাপ করা শুরু করে দিচ্ছেন। বাহ,
এখন কইতে পারেন এটা তো ভালো উদ্দেশ্যে করা হয়েছে। গণতন্ত্র উদ্দেশ্য দিয়ে চলে না, গণতন্ত্র চলে সীমা দিয়ে, বৈধতা দিয়ে। ভালো উদ্দেশ্য দিয়ে রাষ্ট্রের সীমা ভাঙা যায় না, কর্তৃত্বের সীমা ভাঙা যায় না, নতুন কর্তৃত্ব তৈরি করা যায় না। কর্তৃত্ব তৈরি হবে, শপথ করেন, জিতে আসেন, যদি জিতে আসতে পারেন তারপরে